হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম তোমাদের জন্য একটা স্পেশাল লাইভ ক্লাস নিয়ে। বেসিক্যালি ক্লাসটি আমাদের কোনো কোর্সের ক্লাস না, কোর্সের বাইরের ক্লাস, এবং মূলত সেই সকল শিক্ষার্থীদের জন্য যারা এখনো আমাদের অনলাইন ব্যাচটিতে কোনো ক্লাস করেনি। সো এই ক্লাসটা দেওয়ার উদ্দেশ্য একটাই, যে ভাই তোমাদের ওভারঅল ক্লাসটা করে কেমন লাগছে, আমাদের কোর্সে ভর্তি হবে কি হবে না, ইন্টারফেসটা কেমন, এই সকল প্রশ্নের উত্তর দিতে তোমাদের এই ক্লাসটা। তো অনেকেই জয়েন করেছে আমাদের সাথে, সুমা, স্বাধীন, উম্মে হুমায়রা, অভি। আচ্ছা, একজন আছে এস 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 এস। এই ভাইয়া, তুমি তো ভাইয়া নাকি আপু আমি জানি না, এস 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 এরকম লেখা। তুমি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, আমি তোমার নাম এই প্রতিদিনই কমেন্ট দেখি ক্লাসে। তানহা জয়েন করেছে সুমা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, সুমাও আমাদের পেইড ব্যাচের। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সুমা। আমি পেইড ব্যাচের হচ্ছেন তানহা। এই সবাই তো তোমরা পেইড ব্যাচে, তোমাদের তো আজকে ক্লাসটা করার দরকার নেই। তোমাদের এই চ্যাপ্টারটা আমি যখন পড়াবো, এই চ্যাপ্টার উপরে 2-3টা ক্লাস থাকবে একদম ধাপে ধাপে। তোমরা তো অলরেডি তোমাদের টাইম ভ্যালু অফ মানি দেখতেছোই, কেমন বড় একটা চ্যাপ্টার একটু একটু করে আগাচ্ছি। সো কয়েকটা ক্লাস মধ্যে দেখবা ক্লাস শেষ হবে তোমাদের পুরো চ্যাপ্টার ভালো মতন কমপ্লিট। এইটাও আমি আগাবো। আজকে আমি কেন্দ্রীয় ব্যাংকের একদম লাফ মেরে এমন একটা টপিক পড়াবো, যেই টপিক থেকে ইন জেনারেলি আমাদের এইচএসসি তে প্রশ্ন হয়ে থাকে। এন্ড মোটামুটি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হলে ওইখান থেকেই একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে, এবং সেটা হচ্ছিল ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ, তারা ঋণ নিয়ন্ত্রণ কিভাবে করে, কেন করে, বা ঋণ নিয়ন্ত্রণ কি, এই সকল ব্যাপার নিয়ে আজকে আমরা খুব শর্টলি ডিসকাস করব। বাট হ্যাঁ, যখন আমি পেইড ব্যাচে যাব, এটা তো অনেক এক্সটেন্সিভ একটা ডিসকাশন হবে, কারণ কেন্দ্রীয় ব্যাংক থেকে শুধু যে সার্ফেস লেভেলে জানলে হবে ব্যাপারটা এরকম না। এইখানে আমাদের এইটার একদম গভীরে ঢুকতে হবে, ঢুকে ভালো মতন বুঝতে হবে, বিকজ যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ইট মিনস সৃজনশীলের বাইরেও আমাদের এমসিকিউ হবে। এমসিকিউ শুধু হবে এইচএসসি হলেই হবে না, অ্যাডমিশনে এখান থেকে প্রশ্ন হতে পারে, অ্যাডমিশনে এখান থেকে প্রশ্ন হয়। সো ওকে, আমাকে কি তোমরা প্রপারলি দেখতে শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও, হলে আমি ক্লাসটি এখনই শুরু করে দিব। আচ্ছা ভাইয়া, ফাইন্যান্স কি ফোর্থ সাবজেক্ট? ভাইয়া, এটা তো তোমার উপরে, তুমি কি এটাকে থার্ড সাবজেক্টে নিয়েছো নাকি ফোর্থ সাবজেক্ট হিসাবে নিয়েছো, এটা তোমার উপরে, তুমি কিভাবে চুজ করেছো। অনেকের এটা মেইন সাবজেক্ট, অনেকের ফোর্থ সাবজেক্ট। আচ্ছা গাইজ, আমরা একটু ক্লাসে অন্য অন্য বিষয় টপিক করতেছি, সেটা কথা বলতেছি না বলে একটু আমরা পড়াতে ব্যাক করি। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, ক্লাসটা দেখতে পারো, কারণ আমাদের এখনো কেন্দ্রীয় ব্যাংকে আমরা এসে পারিনি। আমরা চ্যাপ্টার 3-তে আছি ফার্স্ট পেপারের, দেন পরবর্তী চ্যাপ্টার হবে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1। সো আমাদের দেখা যাবে গ্র্যাজুয়াল প্রোগ্রেসে আমরা এই টপিকটা 2টা চ্যাপ্টার পরে পাবো। সো তোমরা যদি অনেকে বলে ভাই আমি শিখে ফেলতে চাই, শিখে ফেলো, কি অসুবিধা। ওকে, আচ্ছা চলো, এখন আমরা আজকে দেখব আমাদের ফাইন্যান্স, ব্যাংকিং ও বিমার দ্বিতীয় পত্র, যেটা কভার করে হচ্ছিল ব্যাংকিং ও বিমার পার্টটা। সেই চ্যাপ্টার মানে সেই বইয়ের সেকেন্ড চ্যাপ্টার কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জিনিসটা কি দেখো, কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। একটা দেশের সবচেয়ে মানে উচ্চ পদস্থ আর্থিক প্রতিষ্ঠানকে ওই দেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ দেশের যত রকম আর্থিক প্রতিষ্ঠান দেখি তাদের সকলের গার্জিয়ান, অভিভাবক হচ্ছিল এই কেন্দ্রীয় ব্যাংক। কিভাবে অভিভাবক? কারণ ও দেশের সকল অর্থনৈতিক রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে, ব্যাংক বা নন ব্যাংকিং যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, যেরকম আইপিডিসি, আইডিএলসি, এদেরকে এই কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। একটি দেশের অর্থ বাজার, একটি দেশের অর্থ বাজার এবং ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণকারী একমাত্র ব্যাংক, অর্থাৎ এমন না যে ভাই 2টা ব্যাংক আছে, পৃথিবীর প্রত্যেকটা দেশে একটা মাত্র ব্যাংক আছে যে দেশের অর্থ বাজার এবং ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে। জনকল্যাণের উদ্দেশ্যে দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হিসাবে প্রতিষ্ঠিত এবং সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলে। একটা ডেফিনিশনের মধ্যে 4টা ব্যাপার আছে, কি কি আছে দেখো তো। জনকল্যাণের উদ্দেশ্য, উদ্দেশ্য কি? জনকল্যাণ। দেশের অর্থনীতির চালিকা শক্তি, একটা দেশের অর্থনীতির চালিকা শক্তি কে? ওই দেশের কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠিত, সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত। সো অর্থনীতির চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এবং কে চালায়? চালায় ওই দেশের সরকার। উদ্দেশ্য কি?
উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ এবং দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠান। অর্থাৎ এইটা পৃথিবীর এমন একরকম ব্যাংক যেটা, অর্থাৎ এমন পৃথিবী বলতে একটা দেশের এমন একরকম ব্যাংক যেটার মতো অন্য কোনো ব্যাংক নাই, এক এবং অনন্য, মানে ওর উপরে সেকেন্ড আর কিছু নাই, এবং অনন্য মানে অন্যরকম একটা প্রতিষ্ঠান। সো কি দেখো তো কি বলা আছে, জনকল্যাণের উদ্দেশ্যে দেশের অর্থনীতি চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত এবং সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানকে আমরা কেন্দ্রীয় ব্যাংক বলি। চারটা আমরা বৈশিষ্ট্য মনে রাখলে আমাদের ডেফিনিশন ডান। এই ব্যাংক জনগণের অর্থনৈতিক কল্যাণ সাধনের, মানে অর্থনৈতিক কল্যাণ সাধনের লক্ষ্যে নোট এবং মুদ্রা প্রচলন করে, মুদ্রামান সংরক্ষণ করে। দেশে যে আমরা ইউজ করি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা নোট, এটা কে ইস্যু করে? করে ওই দেশের কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রা সংরক্ষণ করে, আর্থিক প্রচলন করে, মুদ্রামান সংরক্ষণ করে। এই যে আমাদের দেশে আগে কি ছিল, আগে ছিল $1 ইকুয়াল টু কত, 85 টাকা। আমি দেখছি কত বছর আগেও। বর্তমানে $1 ইকুয়াল টু প্রায় 122 টাকা। মুদ্রামান কিন্তু অনেক ফল করছে, আমাদের মুদ্রার মান কমে গেছে। তাই আগে $1 এগেন্স্টে 85 টাকা পাওয়া যেত, এখন 122 টাকা পাওয়া যায়। সো মান কিন্তু অনেক ফল করে গেছে। সো এইটা সংরক্ষণ করা, আর্থিক ও ব্যাংকিং খাতে, দেশে যত রকম আর্থিক খাত আছে, যত রকম ব্যাংকিং খাত আছে, এদের অভিভাবক। কারণ কি, এ সবাইকে নেতৃত্ব প্রদান করে এবং ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্য স্তরে স্থিতিশীলতা বজায় রাখে। এই ওভারঅলটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাক্টিভিটি। সো আমাদের আজকের ডিসকাশন কেন্দ্রীয় ব্যাংক নিয়ে না। আমরা আজকে চ্যাপ্টারের এক লাফ মেরে চ্যাপ্টারের একটু শেষের আগে চলে যাব। আমাদের একটা টপিক যেটা প্রায় শেষের দিকে, এর আগে আমাদের চ্যাপ্টারের অনেক টপিক আছে। কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি, প্রধান কাজ কি, অন্যান্য কাজ কি, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কি কাজ করে, তারপরে হচ্ছিল সরকারি ব্যাংক হিসেবে কি কাজ করে, আর অনেক হিস্ট্রি, অনেক কিছু আছে। আমরা আজকে সেই সব বিষয়ে যাব না, আমরা চলে যাব একটা বড় ব্যাপারে, এবং সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ। ভাইয়া, ঋণ নিয়ন্ত্রণ জিনিসটা কি? কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ জিনিসটা হচ্ছে বাজারে মুদ্রাস্ফীতিকে রোধ করা। ভাইয়া, মুদ্রাস্ফীতি জিনিসটা কি? মুদ্রাস্ফীতি হচ্ছে বাজারে পণ্য দ্রব্যের দাম বেড়ে যাওয়া। আগে আমরা লাল শাক কিনতাম 1 আটি 5 টাকা দিয়ে, এখন সেই লাল শাক একদম সকালে ফ্রেশ হলে 30 টাকা, আর একটু বাসি হলে অথবা 25 টাকা বা 20 টাকা মাঝে মধ্যে পাওয়া যায়। তো কোথায় 5 টাকা, কোথায় 20 টাকা? আরো রেলেভেন্ট এক্সাম্পল, আগে আমরা 1 ডজন ডিম কিনতাম কত, 60-70 টাকা দিয়ে, এখন ডজন ডিম কত, মেবি 140-50 টাকা হয়ে গেছে। আমি লাস্ট অনেকদিন ধরে কেনাও হয় না এইভাবে। সো জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়া, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়া, এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। বাজারের পণ্য দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়া। এই বৃদ্ধি পাওয়ার একটা সমস্যা আছে। সমস্যাটা কি একটু পরে বলি। মুদ্রাস্ফীতি কিভাবে হয় ভাইয়া? এইটা হচ্ছিল বাংলাদেশ। পুরা বাংলাদেশে আজ পর্যন্ত সরকার মোট 10 টাকা ছাপাইছে। অর্থাৎ পুরা বাংলাদেশে 1971 সাল পর থেকে সরকার সব মিলে 10 টাকা ছাপাইছে। তো দেশের টোটাল টাকা মিলে 10 টাকা হবে, ছাপাইছে বলে বাজারে আছে মানুষের হাতে। এবং সারা বাংলাদেশে মাত্র একটা পণ্যই আছে, সেইটা হচ্ছিল মনে করো এই ক্যালকুলেটরটা। সো সারা বাংলাদেশে মাত্র একটা পণ্যই আছে, এবং সারা বাংলাদেশের টোটাল টাকার মানে অর্থের পরিমাণ 10। তাহলে এই যে ক্যালকুলেটর আছে না, এটা দাম হবে 10 টাকা, আর কিছু না। তো যত টাকা আছে, যতটা পণ্য ইকুয়ালি হয়ে যাবে। এখন আমি এইটা তো বললাম, বাট আসলে কি 10 টাকা ছাপাইছে? বাংলাদেশে সব টাকা মিলানো হয় কত লক্ষ লক্ষ কোটি টাকা হবে সারা বাংলাদেশে আছে। এবং বাংলাদেশে একটা ক্যালকুলেটর না, আমি যদি সেবা পণ্যদ্রব্য মিলাই কয়েক লক্ষ কোটি রকম জিনিস আছে যেখানে টাকা খরচ করা যায়। হইতে পারে চিকিৎসা, হইতে পারে সিনেমা দেখতে যাওয়া, হইতে পারে কলম পেন্সিল কেনা, সবকিছু। সো বেসিক্যালি দেশে যত রকম অ্যাসেট আছে, দ্রব্য আছে, পণ্য আছে, যেগুলো কেনা যায় অর্থ দিয়ে, যেরকম সেবা আছে, এবং এইটার দাম হবে দেশে যেই পরিমাণ টাকা বাজারে আছে। এখন যদি মনে করো দেশে মাত্র এই একটা ক্যালকুলেটর আছে, কিন্তু সরকার টোটাল ছাপাইছে মনে করো 510 টাকা, অর্থাৎ পুরা ইকোনমিতে 510 টাকা আছে মানুষের হাতে, এবং সারা দেশে ইকোনমিতে মাত্র একটা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দাম 510 টাকাই হবে। তো এইটা হচ্ছে নর্মাল ফিলোসফি। এখন কি হচ্ছে ভাই, বাজারে টাকার পরিমাণ বেড়ে গেলে আমাদের পণ্য দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এখন বলতে পারো ভাই অসুবিধা কি, আমার আগে বাজারে ছিল 10 টাকা, ক্যালকুলেটর দাম 10 টাকা, এখন বাজারে আছে 510 টাকা,
ক্যালকুলেটর দাম 510 টাকা। অসুবিধা কি? অসুবিধা একটা আছে। অসুবিধা হচ্ছে টাকা যখন বের হয়, কিভাবে বের হয়? সরকার ছাপায়, ব্যাংকের মাধ্যমে আসে। এই টাকাটা, নতুন টাকা যখন ছাপিয়ে বাজারে আসতেছে বা না ছাপানো হইলো, ছাপানো টাকা মানুষের কাছে আসতেছে, তখন টাকাগুলা তোমার আমার মতো সাধারণের কাছে খুব কম আসে। আরো যারা নিম্ন শ্রেণী আছে, রিক্সা চালক, যারা খুব মনে করো মুচি বা মনে করো দর্জি, যারা আরো লোয়ার লেভেলে, যাদের ইনকাম ফিক্সড, ওদের কাছে তো আরো কিছু আসে না, টাকাগুলো আসে একদম উচ্চ পর্যায়ের ব্যক্তিদের কাছে। সো মনে করো আগে বাজারে ছিল 510 টাকা, ছিল একটা ক্যালকুলেটর, সবাই কিনতেছে। এখন বাজারে হয়ে গেল 650 টাকা, ক্যালকুলেটরের দাম হয়ে গেল 650 টাকা। তবে টাকাগুলা চলে গেছে হচ্ছিল বড় লোকদের হাতে। ওদের তো ভাই যায় আসে না, কিনতেই পারবে। বাট আগে এই ক্যালকুলেটরের দাম তো বেড়ে গেছে, এখন আমার আগে ইনকাম ছিল ফিক্সড, বাট ক্যালকুলেটরের দাম বেড়ে গেছে, আমি কিনতে পারবো? পারবো না। আরো রিলেভেন্ট এক্সাম দিয়ে বলি, মানুষের কাছে টাকা, বাজারে টাকার পরিমাণ বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, ঠিক আছে? কিন্তু এই টাকাটা তো একটা রিক্সা চালক, একটা ছোট লেভেলের আমাদের মতো যারা মানে একদম ছোট পর্যায়ে যারা চাকরিজীবী, তাদের হাতে আসে নাই। তো বাজারে অর্থ বাড়ার জন্য লাল শাকের দাম বাড়ছে, ডিমের দাম বাড়ছে, ভালো কথা। আমার কাছে তো ওই এক্সট্রা টাকার একটা পোর্শন আসে নাই, যার যার জন্য ওই অতিরিক্ত টাকা দিয়ে আমি ওই ডিমটা, আমি ওই লাল শাকটা কিনবো। তো কি হচ্ছে, বাজারে পণ্য দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে, কারণ টাকা বাড়ছে, তবে আমার কাছে টাকা আসতেছে না, তো আমি কিনতে পারতেছি না। এর জন্য সরকারের এই কাজটা করতে হয় যে অর্থ যেন বাজারে বেশি পরিমাণ না আসে, সেটা মাথায় রাখতে হবে। আবার এমন সিচুয়েশন না ভাই টাকা অনেক কমে গেছে, তো মানুষের কাছে টাকা দাঁড়াবে, তখন বেশি পরিমাণ টাকা ছাড়তে হয়। তো এইভাবে দেশে মুদ্রাস্ফীতি বাড়ে বা কমে। আমরা কি ওভারঅল বুঝতে পারছি ব্যাপারটা কি হয়েছে? একটু কমেন্টে জানো ভাইয়া, আমরা কি মুদ্রাস্ফীতির ব্যাপারটা ক্লিয়ার কিনা? একটু আমাকে বলো তো, এটা বুঝলে আজকের টপিক বুঝতে অসুবিধা হবে না। আমি আগে মুদ্রাস্ফীতি বুঝবো, দেন বুঝবো যে ভাই 6 মারতে হবে, সরকার এইভাবে মেরে ওইদিকে 6 মারছে। ভাই সরকার 4 মারলো কেন? 4 রান লাগতো, আকাশে না তুলে গড়ায় 4 মারছে। তো আগে কি করতে হবে, জিনিসটা কি সেটা আগে বোঝো। কথা শোনা যায় না, কথা তো ক্লিয়ার থাকার কথা। ওকে ভাইয়া, এই ক্লাসে কয়জন জয়েন করছে? করছে প্রায় 40-50 জনের মতো হবে আপাতত। ওকে ক্লিয়ার। সো আরো যদি আমি একবার রিপিট করি শর্টলি, যে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াকে বলা হয় মুদ্রাস্ফীতি। কেন মুদ্রাস্ফীতি হয়? কারণ বাজারে বেশি পরিমাণ অর্থ যখন আসে, বাজারে অর্থ আসে বলতে মনে করো সরকার ছাপায়, বিভিন্ন ব্যাংকে রাখছে, ব্যাংক মানুষকে ঋণ আকারে দিয়ে দিচ্ছে, মানুষকে ধার দিচ্ছে, তো বাজারে টাকা আসে, জিনিসের দাম বেড়ে যায়। এখন এই টাকাটা কাদের কাছে আসে? ব্যাংক টাকা আজকে দিবে, একটা লোয়ার লেভেলের মানুষকে দিবে না, একটা রিক্সা চালক, একটা ছোট চাকরিজীবী, একটা দর্জি, একটা মনে করো নাপিতদেরকে দিবে না, দিবে কার কাছে? বড় বড় ব্যবসায়ীদের কাছে। সো টাকা বাজারে আসলো, জিনিসের দাম বাড়লো, কিন্তু এটা সবার জন্য ভালো না। এবং এর জন্য কেন্দ্রীয় ব্যাংক কিন্তু দেশের কি করে দেখো তো, আমরা একটা বৈশিষ্ট্য পড়ছি দেখো, দেশের অর্থনীতির চালিকা শক্তি, এটা হলে তো ইকোনমি চলবে না। তো এই চালিকা শক্তি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। ঋণ নিয়ন্ত্রণ বলতে ওই বাজারে অর্থ প্রবাহ নিয়ন্ত্রণ করে। এইটা জানার আগে আমাদের আরো একটা জিনিস জানা লাগবে, সেটা জানলেই আমরা ঋণ নিয়ন্ত্রণ বুঝতে পারবো। তিনটা জিনিস দেখো, সিআরআর, এসএলআর, ব্যাংক রেট। সিআরআর জিনিসটা কি? সিআরআর জিনিস হচ্ছিল ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট বা রেশিও। তুমি একটা মানুষ, তুমি ব্যাংকের কাছে 500 টাকা দিছো, এটা হচ্ছিল একটা ব্যাংক। ব্যাংক চাইলেই 500 টাকা ধার দিতে পারবে না, আর একটা মানুষের কাছে ধার দিতে পারবে না। ওর এইখান থেকে কিছু টাকা সেন্ট্রাল ব্যাংকে দিতে হবে। 500 টাকার মধ্যে বর্তমানে এই রেটটা 4%, 4×5=20 টাকা, মানে বাকি 480 টাকা ও আরেকজনকে নিতে পারবে, কিন্তু 20 টাকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে নগদ জমায় রাখতে হবে। কেন্দ্রীয় ব্যাংক বলে তুই কত টাকা পাইছিস এই মাসে? স্যার আমি এই মাসে 100 কোটি টাকা পাইছি। ঠিক আছে, তুই 4 কোটি টাকা আমার কাছে জমা রাখ, বাকি টাকা তুই যা ইচ্ছা তাই কর। সো ক্যাশ 4% কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়। দেখো
তালিকাভুক্ত ব্যাংকগুলো তাদের মোট মেয়াদি ও তলবি দায়ের যে অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় সেটাকে বলা হয় সিআরআর। এটার হার বর্তমানে 4%। কি হয় দেখো, গ্রাহকের কাছ থেকে আমরা জমা নিচ্ছি 1 কোটি টাকা, ব্যাংকের কাছে 96 লক্ষ টাকা আছে, কারণ ও বাকি 4 লাখ টাকা কেন্দ্রীয় ব্যাংকে দিয়ে দিছে। নগদ জমার হার যেটা হচ্ছিল 4%। সিআরআর যত টাকা পাইতেছে, আমি একটা বাণিজ্যিক ব্যাংক, আমি এখান থেকে 4% কেন্দ্রীয় ব্যাংকে ক্যাশ টাকা দিয়ে দেবো, বাকি টাকা আমি দিয়ে কাজ করতে পারবো। এখন বাকি সব টাকা করা যায় না, আরো একটা আছে এসএলআর, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও বা রেট। আচ্ছা, এটা কি বিধিবদ্ধ জমার হার। একই রকম কেন্দ্রীয় ব্যাংক, একটা বাণিজ্যিক ব্যাংক একটা মানুষের কাছ থেকে পাইছে হচ্ছে 200 টাকা, ও 200 টাকাই ইউজ করতে পারে না, ওর এখান থেকে 27% টাকা সেন্ট্রাল ব্যাংকে দিতে হয়। তো 200 টাকার সরি 27% বলি কি 13.5, 13.5, 13.5, 26, 27 টাকা বাদ দিলে থাকবে হচ্ছিল 127, 73 টাকা অন্য মানুষকে ঋণ দিতে পারবে। বাকি যেই টাকাটা, অর্থাৎ এইটা হচ্ছিল 13%, 26 টাকা দেওয়া লাগবে, 13.5, 13%, ভুল বললাম। সো 13 দুগুণ 26 মানুষকে ধার দিতে পারবে, যেটা যে ইচ্ছা কাজ সেটা করতে পারবে। তবে ওই 13% টাকা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলে যে ভাই তুমি টাকা পাইছো কত টাকা, স্যার আমি এই মাসে 1000 টাকা পাইছি, ঠিক আছে 1000 টাকা থেকে 130 টাকার আমার মানে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সিকিউরিটি আছে। কি মনে করো হচ্ছিল ওদের কেন্দ্রীয় ব্যাংকের ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, আর অনেক রকম সিকিউরিটি আছে। কেন্দ্রীয় ব্যাংক ওদের করে, যেহেতু অভিভাবক শুনতেই হবে, এই তুমি আমার যত টাকা পাইছো তার 13% দিয়ে আমার সিকিউরিটি কিনে রাখো। সো এইটাকে বলা হয় এসএলআর। সো কি হয় দেখো তো, গ্রাহকের কাছ থেকে 1000 টাকা পাইছে, এর 13%, 1000 টাকা 13%, 130 টাকা, এই টাকা কেন্দ্রীয় ব্যাংকের জন্য, কেন্দ্রীয় ব্যাংকের যে বিভিন্ন কি বলবো অ্যাসেট আছে সেগুলো কিনে রাখতে হয়, এবং বাকি 870 টাকা কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকের কাছে থাকে। সো কি হলো দেখো, সিআরআর 4%, এসএলআর 13%। 4% ক্যাশ রাখতে হয় নগদ, আর 13% দিয়ে বিভিন্ন সিকিউরিটি কেনা লাগে। এখন সিকিউরিটি বলতে ওই যে ভাইয়া কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন দলিল আছে, আমরা যখন ব্যাংক থেকে বন্ড কিনি, শেয়ার কিনি, কেন্দ্রীয় ব্যাংকের এরকম কিছু সিকিউরিটি আছে যেটা কিনতে পারে, জনগণও কিনতে পারে। আবার কেন্দ্র যখন বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলে তোরা কেন, বাণিজ্যিক ব্যাংকগুলো কিনতে হয়। নিয়ম অনুযায়ী যত টাকা ওরা প্রতি সপ্তাহে বা মাসে যেভাবে পাক না কেন, ওর এই 4% এবং 13% কত হয়, 4 আর 13, 17% বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে দিয়ে দেয়। অর্থাৎ গ্রাহকের কাছ থেকে 1000 টাকা পাইলো, সো 1000 টাকা 4%, 40 টাকা, 13%, 130 টাকা, এইগুলো বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে দিয়ে দেয়। অর্থাৎ 1000 টাকার মধ্যে 170 টাকা, আর বাকি যে 830 টাকা আছে এইটা দিয়ে ব্যাংক ঋণ দিতে পারে, কোথাও বিনিয়োগ করতে পারে, বিদেশের শেয়ার মার্কেট কিনতে পারে। বেসিক্যালি ব্যাংক যা ইচ্ছা তাই করতে পারে। সো এইটা হচ্ছিল আমাদের দুইটা জিনিস, সিআরআর এবং এসএলআর। এই দুটো কি আমরা ক্লিয়ার? বলতো ভাইয়া, আমরা সিআরআর এসএলআর এই দুটা ক্লিয়ার কিনা? এই দুটা হইলে আমরা ওই যে টপিকটা আছে মানে কি করে ব্যাট বল খেলে, ব্যাট এটাকে যে ব্যাট বল ওটাকে যে বল বলে, এটা আমরা বুঝতেছি এখন। এটা হইলে বাকিটা বুঝে ফেলবো। ওমর ফারুক, কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা তারা কি আর পাবে না? অবশ্যই পাবে ভাইয়া, ভালো একটা প্রশ্ন করছো। হ্যাঁ, এই টাকাটা ওরা পাবে। কেন্দ্রীয় ব্যাংক কেন নিয়ে রাখে, যে ভাই তুমি একটা ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, তুমি জনগণের কাছ থেকে টাকা নিচ্ছ, আমি এটা 1000 টাকা না বলে মনে করো 1000 কোটি টাকা ধরলাম, তুই মানুষের কাছ থেকে 1000 কোটি টাকা নিয়ে সব টাকা তুমি ঋণ দিয়ে দিচ্ছ 10 বছরের জন্য। এখন অনেক মানুষজন তো আসবে, যাবে আমার টাকা ফেরত দেন, আমি টাকা তুলবো। টাকা যেন তোমার কাছে অ্যাভেলেবেল থাকে, এই জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সিস্টেমে কিছু ওদের টাকা ওদের কাছে তরল হিসাবে রেখে দেয়, যেন বাণিজ্যিক ব্যাংকগুলা প্রয়োজনে টাকাগুলা আবার পায়। তো কেন্দ্রীয় ব্যাংক তো জনগণের স্বার্থের কথা চিন্তা করে। তো কেন্দ্রীয় ব্যাংক এই সিস্টেমগুলো রাখে যে ভাই জনগণের কাছে টাকা দিচ্ছে, যদি সব টাকা দিয়ে দেয় এবং মনে করো ঋণ দিল, টাকা ফেরত পাইতেছে কদিন পরে পাবে, ও তো বাটে পড়ে যাবে, ঝামেলায় পড়বে, এর জন্য কিছু টাকা সরে রাখলাম যেন প্রয়োজনে এই টাকা থেকে আমি ওকে হেল্প করতে পারি। বিভিন্ন রিজনে এই কাজটা করতে পারে। ওকে, বুঝছো।
আচ্ছা ডান। সো এইটা আমাদের গেল সিআরএস এর। আরো একটা আছে, আর একটা জিনিস হচ্ছিল ব্যাংক রেট। ব্যাংক রেট জিনিসটা কি ভাই? বাণিজ্যিক ব্যাংকগুলা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়, মাঝে মধ্যে টাকা প্রয়োজন হয়, তখন কেন্দ্রীয় ব্যাংক বলে স্যার আমাকে টাকা দেন 200 কোটি টাকা। সো এই যে কেন্দ্রীয় ব্যাংক ঋণ দিল, এই ঋণের কি একটা টাকা লাগবে না, একটা সুদ লাগবে না, এমনি ঋণ দিবে না, তখন 4%-এ বাণিজ্যিক ব্যাংক 4%-এ কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়। আবার এই যে এইখানে 130 টাকায় যে এসএলআর, কেন্দ্রীয় ব্যাংক যে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সিকিউরিটি কিনলো, ওই যে ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, একটা লাভ দিবে না? আমি এবার স্যার আমি তো বুঝলাম আপনি আমার টাকা রাখতেছেন, কিন্তু আমি যদি বিনিয়োগ না করি আমার তো লস হবে। কেন্দ্রীয় ব্যাংক বলে অসুবিধা নাই, তুই যে 13 টাকা দিয়ে সিকিউরিটি কিনছিস এর উপর আমি তোকে লাভ দিব। কত টাকা লাভ দিব? এই যে এই ব্যাংক রেটে 4%। তো বেসিক্যালি কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যেই হারে ঋণ প্রদান করে সেই হারটাকে বলা হয় ব্যাংক রেট। আবার কেন্দ্রীয় ব্যাংকের যে সিকিউরিটি গুলো, এই যে বিভিন্ন যে বন্ড সিকিউরিটিজ, এইগুলা যে বাণিজ্যিক ব্যাংককে কিনতে দেয় না, এটাকেই যে কেনার জন্য একটা রিটার্ন আছে কি 4%, এটাকে বলা হয় ব্যাংক রেট। সো এই তিনটা আমরা আশা করি বুঝতে পেরেছি। যদি বুঝতে পারি, আমরা আগে চলো কতগুলা এমসিকিউ করে নিই। আমরা এখন কিছু পোল দিব, পোলের উত্তর তোমরা দিবে, ঠিক আছে? আমি তোমাদের পোল করার অপশন দিচ্ছি। 1 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? বাংলাদেশে অর্থ বাজারের নিয়ন্ত্রক কে? তোমাদের কাছে একটা পোল যাবে, তোমরা 1-এর উত্তর দাও তো। বাংলাদেশের অর্থ বাজারের নিয়ন্ত্রক কে? দেখি সবাই কমেন্ট করো। তানহা বলছে বি। এই তোমাদের তো পোল গিয়েছে তাই না? তানহা আপু, তুমি অনেক সময় এস কি একটা ছেলে নাকি মেয়ে, ওর কি ইনস্টা আছে কিনা প্লিজ ক্লাসের মধ্যে এই কথাটা বন্ধ করে একটু ক্লাসে ফোকাস করো। যদি মনে হয় ভাই আমার ক্লাস লাগবে না, তুমি ইজিলি কিন্তু পরে দেখতে পারো এগুলা। সো কাইন্ডলি এখন ক্লাসের মধ্যে এই কথাগুলো করো না, মেবি আই উইল ব্যান ইউ ফ্রম কমেন্টিং। আমার কিন্তু ডিস্টার্ব হচ্ছে আপু, ঠিক আছে? ওকে, রাইট উত্তর এক্স্যাক্টলি বি। বি হচ্ছে রাইট উত্তর, কজ বাংলাদেশ ব্যাংক হচ্ছিল বাংলাদেশের অর্থ বাজারের নিয়ন্ত্রক, কজ এইটা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। পরের প্রশ্ন, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বলতো? এখানে উত্তর কি হবে? সামিয়া র্যাঙ্ক 1 হয়েছে, সাব্বাস। বলো 2-এর উত্তর কি হবে সবাই দেখি। পোল আসছে তোমাদের ইন 15 সেকেন্ডস। বলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বলো তো। এ যদি কেউ ভুলেও ভুল করিস রে ভাই, তোদের তো মাইর দিতে হবে। এই যে লাফায় অনেকে যেটা করে, দেখো বোর্ডে আসা প্রশ্ন, হ্যাঁ ব্যাংক অফ বাংলাদেশ দাগায় দাও, রাইট উত্তর জিরো। বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, ঠিক আছে? আমরা অনেকেই এক উত্তর করছি, ঠিক আছে? ওকে, এর পরের প্রশ্ন, বাংলাদেশের প্রধান নির্বাহীকে কি বলা হয় বলো তো। এই টপিকটা আমরা যখন চ্যাপ্টার শুরু থেকে পড়ে আসবো তখন আমরা এটা দেখতে পাবো। স্টিল জানা তো উচিত বাংলাদেশের প্রধান নির্বাহী কাকে আমরা বইয়ের পেপারে পড়ি, অথবা সবচেয়ে ভালো কথা আমাদের হাতে যে টাকা পয়সা নোট আছে, মানি ব্যাগ, মানি ব্যাগের ওই টাকাতে তার স্বাক্ষর থাকে। বলো তো কে? কি হবে উত্তর বলো দ্রুত। এক্স্যাক্টলি, গভর্নর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী। তোমরা দেখো আমাদের টাকা, টাকা কে ইস্যু করে? বাংলাদেশ ব্যাংক। দেখবা কার সাইন আছে, দেখো গভর্নর লিখে যে আছে তার সিগনেচার দেওয়া, ঠিক আছে? গেল পরবর্তী প্রশ্ন, কোন সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় বলতে পারবা? বলো তো এটা কি হবে উত্তর।
এখানে কয়টা প্রশ্ন আছে আমাদের? আচ্ছা, আমরা আর 2টা প্রশ্নে পোল করব, তারপরে আমরা দাগায় দাগায় করবো, কারণ আমাদের পোল করতে এখন সময় যাবে। আমি মেন টপিক যেহেতু চলে যাবো, আমি আর একটা পোল করবো। যাও, কি হবে উত্তর? রাইট উত্তর 1971। আচ্ছা, আসো পরের প্রশ্নে। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে ওই দেশের প্রতিষ্ঠান, ঠিক আছে? মুদ্রা বাজার। ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কোন ব্যাংকে? একটা দেশের ঋণের শেষ আশ্রয়স্থল হলো ওই দেশের কেন্দ্রীয় ব্যাংক। যখন অন্য অন্য ব্যাংক বা সরকার অন্য কোথাও ঋণ পায় না, সে সফল গিয়ে দেশের কেন্দ্রীয় ব্যাংক কাছে বলে যে ভাই টাকা লাগবে, টাকা দাও। উত্তর হবে কেন্দ্রীয় ব্যাংক। পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বলতো? এইটার উত্তর কি হবে? কমেন্টে লেখো এটা, আমি আর পোল দিচ্ছি না, কমেন্টে বলো তো দেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ভাইয়া, বলো তো একটু। উত্তর কি হবে কমেন্টে বলো। 7 এর উত্তর প্রথম কেন্দ্রীয় ব্যাংক রিস্ক ব্যাংক অফ সুইডেন, ঠিক আছে? এটা কি ফাইন্যান্স দ্বিতীয় পত্র? জি ভাইয়া, এটা ফাইন্যান্স দ্বিতীয় পত্র, ঠিক আছে। রিস্ক ব্যাংক অফ সুইডেন। কোন ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়? জানি কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় সরকারের ব্যাংক। তারপর দেশের অর্থনীতি চালিকা শক্তি হিসেবে পরিচিত কাজ করে কোনটা? ওই দেশের কেন্দ্রীয় ব্যাংক। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক উত্তর নেই, উত্তর হবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান? এইটা একটা বিশেষায়িত প্রতিষ্ঠান, সরি বিশেষ স্বায়ত্তশাসিত, সরি কি বলি আমি এটা, এইটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্বায়ত্তশাসিত কি ভাই? এইটা একটা সরকারের মালিকানায় আছে, ঠিক আছে, কিন্তু এইটা কি সরকারের কথা মতো চলে? অবভিয়াসলি। তবে এর ইন্টারনাল যে মেকানিজম গুলো আছে, ওরা মানুষ নিয়োগ করবে, ডিসিশন নিবে, কিভাবে কি পরিচালনা করবে, এটা সম্পূর্ণটা ইন্টারনালি ওরা নিজেরাই চিন্তা ভাবনা করবে। এর জন্য বলা হয় বাংলাদেশ ব্যাংক একটা স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান। যেরকম বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি একটা সরকারি বিশ্ববিদ্যালয়, তবে ও নিজের মতো চলে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের ছোট যদি ইনফর্ম করি ভাইয়া, আমাদের কিন্তু এইচএসসি 27 ব্যাচের জন্য একটা অনলাইন ব্যাচ চলছে ফাইন্যান্স। তোমরা অনেকে এখানে পেড বেচ স্টুডেন্ট আছো, অনেকে পেড বেচ স্টুডেন্ট না। তোমরা চাইলে কিন্তু আমাদের এই অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো, এবং তোমরা ডিসকাউন্ট পেতে কল করতে পারো 16910 এই নাম্বারে, অথবা রাইয়ান এইচএসসি 27 লিখলে তোমাদের 3000 টাকার কোর্সটা 2000 টাকায় কিনতে পারবে। এবং এই এক কোর্সে তোমরা ফাইন্যান্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এ টু জেড সব কিছু ক্লিয়ার করবে, এবং ক্লাসের যত রকম রেকর্ডিং সব থাকবে তোমাদের এইচএসসি পরীক্ষা পর্যন্ত। সো অবভিয়াসলি তোমরা চাইলেই কিন্তু এখানে ভর্তি হয়ে যেতে পারো, এবং চাইলে তোমরা কিন্তু অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স এই দুইটা একসাথে কিনতে পারো। এবং এর জন্য তোমাদের লিখতে হবে জাবেদা, JABEDA। এবং এই কোর্সটা একসাথে কিনলে, তুমি এখন প্রোমো কোড ইউজ করো, এটা তোমরা 6000 টাকার কোর্স পেয়ে যাবে মাত্র 3500 টাকায়, তোমাদের ফাইন্যান্স অ্যাকাউন্টিং ফুল ক্লিয়ার, ঠিক আছে। এইবার আমরা চলে আসি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কি। দেখো, যে পদ্ধতি বা কৌশল অবলম্বনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশে ঋণের যোগান বা বাজারে মুদ্রা সরবরাহ পরিস্থিতি কাম্য স্তরে সীমাবদ্ধ রাখে, বা সব ধরনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সৃষ্টির ক্ষমতাকে নিয়ন্ত্রণের প্রয়াস চালায়, তাকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলে। একটু বড়, বাট আমি কিন্তু অলরেডি বুঝাই ফেলছি তোমাদেরকে একটু আগে, যে কি বাজারে যখন টাকার পরিমাণ বাড়ে, টাকা কিভাবে বাড়ায়? কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপায় রাখছে, বাণিজ্যিক ব্যাংকগুলো ওই টাকা মানুষকে দিচ্ছে। কিভাবে দিবে? ঋণ প্রদান করতেছে। ভাই ঋণ লাগবে, ঋণ নাও, সহজ কিস্তিতে ঋণ নাও।
কম সুদের ঋণ না, মানুষজন ঋণ নিচ্ছে, বাজারে টাকার পরিমাণ বাড়তেছে, সুদের হার বেড়ে বাজারের পণ্যের দাম বেড়ে যাচ্ছে। সো এই জিনিসটাকে তারা একটা কাম্য স্তরে রাখার জন্য, একটা লেভেলে রাখার জন্য যেই কাজটা করে সেটাকে বলা হয় হচ্ছিল কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ। এবং এই ঋণ দেখো এর উদ্দেশ্য হলো বাজারে ব্যাংক ঋণের পরিমাণ কাম্য মাত্রায়, ব্যাংক ঋণের মাধ্যমে কি হয়, জনগণের কাছে টাকা যায় এবং এই টাকা বেসিক্যালি বাজারে আসলে পণ্যের দাম বৃদ্ধি পায়। তালিকাভুক্ত ব্যাংকসমূহ এরূপ নিয়ন্ত্রণের মুখ্য সহযোগী। প্রশ্ন হয় ঋণ নিয়ন্ত্রণের মুখ্য সহযোগী কে? এই প্রশ্ন তোমরা এইচএসসি তেও পাবে, অ্যাডমিশনে পাবে। উত্তর হচ্ছিল তালিকাভুক্ত ব্যাংকসমূহ বা বাণিজ্যিক ব্যাংকসমূহ। কেন্দ্রীয় ব্যাংক এজন্য বিভিন্ন কৌশল বা পদ্ধতি অবলম্বন করে, প্রয়োগ করে। আমরা এখন এই কৌশল নিয়েই পড়বো। তো কৌশল পড়ার আগে আমাদের একটা জিনিস ভালো মতন বুঝে নেই আগে। এক্সাম্পলে আসি, আমাকে একটু সবাই উত্তর করবা। তুমি একটা স্কুলে পড়ো, স্কুলে বা একটা কলেজে পড়ো, তোমার কলেজ বলল যে যারা যারা বার্ষিক পরীক্ষায় ফেল করেছে তারা পরের মাসের বেতনে 500 টাকা বাড়িয়ে দিবে। আগামী 3 মাস প্রতি মাসের বেতনের সাথে 500 টাকা যোগ হবে, অর্থাৎ যারা পরীক্ষা ফেল করবে তাদেরকে ফাইন্যান্সিয়াল পেনাল্টি দেওয়া হবে। সো এই যে একটা ডিসিশন, এইটা কি সবার উপরে পড়বে নাকি স্পেসিফিক অল্প কিছু শিক্ষার্থীর উপরে পড়বে? একটু আমাকে কমেন্টে বলো তো কি হবে ভাইয়া। কি হবে একটু বলো তো আমাকে কমেন্টে। গাইস আমাদের থেকে আচ্ছা উম্মে হাবিবা, গাইস আমরা অনেকে অন্য কমেন্ট করছি, প্লিজ আমরা একটু এটা বন্ধ করি। আমি এই যে দুই একজন কমেন্ট করতেছে, আমি না পড়ে মানে সবাইটা দেখতে পাচ্ছি না, প্লিজ একটু আমরা অন্য কথা না বলি প্লিজ। ইয়াস, অল্প কিছু শিক্ষার্থীর উপরে পড়বে, তো সবার উপর পড়বে না। আর কলেজ আর একটা ডিসিশন নিল, আগামী মাস থেকে তোমাদের সকলের বেতন 500 টাকা করে বেড়ে গেল বা 300 টাকা করে বাড়লো। তো পরের বিষয়টা কি তোমাদের অল্প কিছু শিক্ষার্থীর উপরে পড়বে নাকি সকলের উপরে পড়বে একটু বলো তো। পরে যে ডিসিশন আমি নিলাম, কলেজ নিল যে তোমাদের সকলের বেতন 300 টাকা করে বাড়বে, কি হবে বলো তো। ভাইয়া কোশ্চেনটা আবার বলেন। একটা কোশ্চেন ছিল কলেজ বলল যারা পরীক্ষায় ফেল করবে বার্ষিক পরীক্ষায় তারা পরবর্তী 3 মাসে 500 টাকা করে অতিরিক্ত দিবে, এই একটা ডিসিশন। আর একটা ডিসিশন, কলেজে সবাইয়ের বেতন 200 টাকা করে বাড়লো, কি হবে এইখানে স্পেসিফিক কিছু শিক্ষার্থীর উপর পড়বে, এইখানে ভাই সবার উপর পড়বে। কে পাস করছে ডাজেন্ট ম্যাটার, কে ফেল করছে ডাজেন্ট ম্যাটার, কে মনে করো ভালো স্কাউটিং করে ডাজেন্ট ম্যাটার, সবাইয়ের বেতন বাড়বে, এই স্কুলের বেতন বাড়বে আর কি। সো ঋণ নিয়ন্ত্রণের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছিল সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, একটা ছিল গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি এইটা হলো সেই পদ্ধতি যে ভাই কলেজের সকলের বেতন 300 টাকা পড়ছে, অর্থাৎ এই পদ্ধতি অ্যাপ্লাই করলে বাজারের সব কিছুতে সব জায়গায় ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ হয়, অর্থাৎ ঋণের পরিমাণ বাড়ানো বা কমানো পসিবল এই পদ্ধতির মাধ্যমে। আর গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি সব জায়গায় না, যারা যারা ফেল করছে শুধুমাত্র তারা বেতন বাড়িয়ে দেবে, ঠিক এইটাও এরকম একটা সিস্টেম যেটা বাজারে সবার উপরে ঋণ নিয়ন্ত্রণটা হয় না। স্পেসিফিক কোন জায়গাতে কেন্দ্রীয় ব্যাংক বললো এইবার বন্যা হওয়াতে প্রচুর পরিমাণ চাল নষ্ট হয়েছে, আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত, ব্যাংকগুলোকে বললো তোমরা যারা ঋণ দাও কৃষকদেরকে তোমরা এই বছর অতিরিক্ত ঋণ প্রদান করবে কম সুদে, স্পেসিফাই করে দিল তুমি অমুক জায়গায় দিবা। সো এই পদ্ধতিগুলোতে ওই স্পেসিফিক সেক্টরের ঋণ নিয়ন্ত্রণ হয়, আর এইখানে সব জায়গার ঋণ নিয়ন্ত্রণ হয়। সো এইটা হলো পদ্ধতির দুইটার পার্থক্য। আমি এখন একটা আসি, সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি ঋণের উদ্দেশ্য বা ব্যবহারের প্রতি বিশেষ দৃষ্টি আরোপ না করে, কে ফেল করছে, কে পাস করছে, কে ভালো স্কাউটিং করে, কে ভালো ড্রাম বাজায়, কে স্কুলের ক্রিকেট টিমে ভালো খেলে, ডাজেন্ট ম্যাটার, কোনো বিশেষ দৃষ্টি আরোপ না করে সাধারণভাবে বাজারের ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করার কৌশলকে
সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি বলে। মানে ভাই কোনো স্পেসিফিক সেক্টর না, বাজার, পুরা বাজারকে আমরা করব, নিয়ন্ত্রণ করব। এইটার তিনটা পদ্ধতি আছে: ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি। গুণগত আর নির্বাচনমূলক পদ্ধতি কি? সেটা হচ্ছে কোন বিশেষ ক্ষেত্রে বিশেষ লক্ষ্য। যারা যারা ফেল করছো বিশেষ ক্ষেত্রে বিশেষ লক্ষ্য, তারা 500 টাকা করে বেশি বেতন দেবা। কারণ কি ভাই, ফেল করলে তো টাকা দেওয়া লাগবে, ফেল করবো না, ভালো মতন পড়বো। তো বিশেষ ক্ষেত্রে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য ঋণের উদ্দেশ্য ব্যবহারের খেয়াল রেখে ঋণ নিয়ন্ত্রণের যে সকল পদ্ধতি ব্যবহার করতে হয় তাকে নির্বাচনমূলক পদ্ধতি বলে। অর্থাৎ ওই যে স্পেসিফিক 2-3টা সেক্টরে ঋণ বাড়াবে, ঋণ করাবে। ভাইয়া এই স্লাইডগুলো কি দিবেন? এই স্লাইডগুলো আনফরচুনেটলি তোমরা পাবা না, আমাদের এইখানে থাকছে না। বাট তোমরা যখন পেইড ব্যাচে ক্লাস হবে তখন তোমরা ফুল চ্যাপ্টারের স্লাইড, তারপরে তোমরা লেকচার শিট সবকিছু পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, কেউ বলছো ভাইয়া বিআই এর কি প্রোমো কোড আছে? ভাইয়া বিআই, পিসিএমবি, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, পরে ইকোনমিক্স, জিওগ্রাফি সবগুলোর প্রোমো কোড আছে, কোনো অসুবিধা নেই। তুমি 16910 তে কল দাও, অথবা তুমি চাইলে আমার ফেসবুক আইডি SMR রায়ান একটা মেসেজ দাও, আমি তোমাকে প্রোমো কোড দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, সবচেয়ে ইজি, ঠিক আছে? সো এটা হচ্ছে ঋণের নির্বাচনের পদ্ধতি। এখানে অনেকগুলো পদ্ধতি আছে, আমরা দেখবো। আমরা এখন এই যে আছে তিনটা সাধারণ বা সংখ্যাত্মক, এইখানে আসি। কি বলছে? ব্যাংক হার নীতি। বাণিজ্যিক ব্যাংক যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে ঋণ গ্রহণ করে। বলতো আমরা ব্যাংক হার নীতিতে কত পার্সেন্ট পড়ছিলাম একটু আগে? যে বাণিজ্যিক ব্যাংকগুলা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে কত পার্সেন্ট সুদের ঋণ গ্রহণ করে বলতো একটু? মনে আছে কত পার্সেন্ট? 4%। ইয়েস, নিলয় কর্মকার। সো এই যে বাণিজ্যিক ব্যাংকগুলা যে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয় বা প্রথম শ্রেণীর বিল বা সিকিউরিটি বাট্টা করে নেয়, ওই যে কেন্দ্রীয় ব্যাংকের সিকিউরিটি কিনতে হয়, সেগুলো যখন ফেরত দেয় বা লাভ পায়, এই হারকে ব্যাংক হার বলে। এবং এই হারে হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের করার কৌশল যেই চালায় সেটাকে বলা হয় ব্যাংক হার নীতি। কিভাবে এইটা কাজ করে দেখো, এইটা 4%, তোমাকে দেখে মনে করো আগে কি হইতো, আগে ধরে নিচ্ছি কেন্দ্রীয় ব্যাংক 4%-এ বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দিত। বাণিজ্যিক ব্যাংক করতো ভাই আমরা কাজ করি, আমরা এইটাকে 6%-এ মানুষের কাছে ঋণ দিব, মানে মাঝখান দিয়ে 2% বাণিজ্যিক ব্যাংকে লাভ থাকতো। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে 4% ঋণে টাকা আনতো, 6% মানুষ, 6% সুদে মানুষকে দিত। সো কি হইতো? 2% লাভ। এখন মনে করো কেন্দ্রীয় ব্যাংক কাজ কাজ করলো, 4%-কে বাড়ায় করলো 5% করে দিল। বাণিজ্যিক ব্যাংক দেখলো ভাই আমরা আগে 4%-এ টাকা এনে মানুষকে 6% দিলাম, আমাদের 2% লাভ হলো। এখন কেন্দ্রীয় ব্যাংক 1% বাড়াই দিচ্ছে, মানে 5% করে ফেলছে, আমাদের তো লাভ করতে হবে 2%, তাই না? তো কি করলো, বাণিজ্যিক ব্যাংকও সুদের হার বাড়ায় 7% করে দিল। আগে, এখন কি হবে, জনগণ আগে দেখতো আমরা আগে ভাই বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে 6%-এর ঋণ নিতাম, বাট এখন ঋণের সুদ হচ্ছিল 7%, 1% বেশি। এখন কম টাকা জন্য ঠিক আছে, বাট মনে করো কেউ 100 কোটি টাকা ঋণ নিবে ব্যবসার জন্য, দেখবে ভাই 100 কোটি টাকা আমার এখন 1 কোটি টাকা বেশি দেওয়া লাগবে, ভাই আমি এখন ঋণ নিব না। তো এর মধ্যে গ্রাহকদের মধ্যে ঋণ গ্রহণের নিরুৎসাহ সৃষ্টি হবে, যে না ভাই এখন আর ঋণ নিব না, এবং বাজারে ঋণের পরিমাণ হ্রাস পাবে। আবার উল্টাটা, ভাই এখন বাজার ঋণ বাড়াইতে হবে, কি হবে? মনে করো ব্যাংক আগে 4% দিত, এখন কি ব্যাংক হার হ্রাস 3% করে দিল। এখন বাণিজ্যিক ব্যাংকগুলো আগে 4% পাইতো, এখন 3% পাচ্ছে। ও জনগণকে ওরা আগে 6% দিত, এখন ওরা 5% করে ফেলছে। সো 3%-এর ঋণ নিয়ে জনগণকে 5% দিতেছে, এবং মানুষ দেখলো ভাই আগে আমরা 100 টাকা নিলে আমাদের 6 টাকা দেওয়া লাগতো সুদ, এখন আমরা 5% দিতেছি, আমাদের মধ্যে এখন ঋণ নেওয়ার উৎসাহ সৃষ্টি হবে, যে ভাই ঋণ নিয়ে নিই, ফলে বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে। তো এইভাবে ব্যাংক হার বৃদ্ধি বা হ্রাস ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ঋণের পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে। গাইজ বুঝতে পেরেছি বলতো? আমরা কি বুঝতে পেরেছি?
ওকে, গেল। এরপরে খোলা বাজার নীতি। এখন দেখো, খোলা বাজার নীতি কি? খোলা বাজার নীতি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক জনগণের কাছে অনেক রকম সিকিউরিটি বিক্রি করে। কি কি বিক্রি করে ভাইয়া? দেখো, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, আরো অন্যান্য কিছু জিনিসপত্র আছে। সো বাণিজ্য কেন্দ্রীয় ব্যাংক মানুষের কাছে এগুলো বিক্রি করে, এবং এইগুলা যেমন সিকিউর, যেরকম ভাই এই সরকার তখন দেউলিয়া হবে না, মানে টাকাটা আমি শিওর ফেরত পাবো। তারপর সরকার ভালো হারে রিটার্ন দেয়। মানুষজন যখনই দেখে ভাই সিকিউরিটি, মানে সরকার এরকম বিভিন্ন সিকিউরিটি ছাড়তেছে, তখনই জনগণ লাফাই গিয়ে কিনতে যায়। সো এই সিকিউরিটি বাজারে ক্রয় বিক্রয়ের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। কিভাবে করে? দেখো, খোলা বাজারে বন্ড ও সিকিউরিটি বিক্রি করলো, কেন্দ্রীয় ব্যাংক বলল এই আমি নতুন সিকিউরিটি নিয়ে আসি, তোমরা কে কে কিনতে চাও আসো। জনগণ বলবে যে ভাই সেফ, কোন রকম রিস্ক নাই, বেশি রিটার্ন, আমি তো সিকিউরিটি কিনবো। এখন সিকিউরিটি কিনতে গেলে জনগণের টাকা কি বাসায় রাখে বা খাটে তলে রাখে? রাখে না, কিন্তু ব্যাংকে রাখে। মানুষজন কি করে? ব্যাংক থেকে টাকা নিয়ে আসে। অনেক জনগণ হাজার হাজার কোটি টাকা কি করে? জনগণের ব্যাংকে জমা থাকে। ব্যাংকে জমা মানে তো ব্যাংকগুলো ইউজ করতো, অন্য মানুষকে ঋণ দিত। বাট এই টাকা জমা আছে, আস্তে করে কি মানুষ ওই টাকাগুলো ব্যাংক থেকে বের করে সরকারের কাছে দিয়ে দেয় যে ভাই আমি যে তোমার সিকিউরিটি কিনলাম। তো ব্যাংক থেকে টাকা নিয়ে সরকারের সিকিউরিটি কিনলো, ব্যাংকের টাকা নাই হয়ে গেল। দেখো, বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে চলে গেল। কজ আমি জনগণ, আমি আমার বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা বের করে আমি কেন্দ্রীয় ব্যাংকের সিকিউরিটি কিনলাম, টাকা কিন্তু বাণিজ্যিক ব্যাংকে ছিল, এখন নাই হয়ে গেল। ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান সামর্থ্য হ্রাস, বাজারে ঋণের পরিমাণ হ্রাস। আবার উল্টা কাহিনী, সরকার দেখলো বাজারে ঋণের পরিমাণ বাড়াইতে হবে, কি করবে? সরকার তখন বলবে খোলা বাজারে বন্ড ও সিকিউরিটি ক্রয়। মানুষকে বলবে এই তোমাদের কাছে আমি আগে সিকিউরিটি দিয়েছিলাম, দাও সিকিউরিটি ফেরত দিয়ে যাও, টাকা নাও। তো আমি মনে করো 10,000, আমি মনে করো 100 টাকার মূল্যের 1,000 সিকিউরিটি কিনছিলাম 1,00,000 টাকার। তো আমার সরকার তো আমাকে সিকিউরিটি নিয়ে টাকা ফেরত দিয়ে দিচ্ছে সুদ সহ, আমি টাকাকে বাসায় রেখে দিব? নিশ্চয়ই না, আমি ব্যাংকে রাখবো না। সো কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ বাণিজ্যিক ব্যাংকে চলে যাবে, ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান সামর্থ্য বৃদ্ধি পাবে, বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে। এইভাবে খোলা বাজার নীতির মাধ্যমে বাজারে ঋণের পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে কেন্দ্রীয় ব্যাংক। আরো একটা ব্যাপার আছে, এই যে এইখানে তো মানুষ বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সিকিউরিটি কিনতেছে, আবার যখন বিক্রি করতেছে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা পাচ্ছে, বাণিজ্যিক ব্যাংকে রাখতেছে। আরো একটা কেস হয়, যখন কেন্দ্রীয় ব্যাংক সিকিউরিটি ছাড়ে, তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক গুলো এই জনগণ তো আমার জিনিস কিনবে, তোরা সবাই আমার কাছ থেকে 50 কোটি টাকার সিকিউরিটি কেন, বললে কিনতে হবে। তখন কি করবে? বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেরাই কেন্দ্রীয় ব্যাংকের কাছে সিকিউরিটি কিনবে, টাকা দিয়ে দিবে। এইভাবে তারা কিন্তু খোলা বাজার নীতির মাধ্যমে বাজারের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। লাস্টে জমার হার পরিবর্তন নীতি। আমরা শুরুতে পড়েছিলাম, মনে আছে? সিআরআর আর এসএলআর জমা দিতে হয়। এই যে দেখো তো, পিছিয়ে আসি একটু, এই যে সিআরআর এসএলআর জমা দেওয়া লাগে, যে 100 টাকা পাইলে এর মধ্যে 17 টাকায় দিয়ে দিতে হয় কেন্দ্রীয় ব্যাংকে, বাকি 83 টাকা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো ইউজ করতে পারে। এই নীতি কিন্তু ইনফ্লুয়েন্স করেও ঋণ নিয়ন্ত্রণ করা যায়। কিভাবে করবে দেখো, আগে সব মিলায় কি করা লাগতো? 4 + 13 = 17% জমা দিতে হবে, বাকি 83% থাকতো। এখন কেন্দ্রীয় ব্যাংক দেখলো ভাই বাজারে ঋণের পরিমাণ কমাইতে হবে, সরকার তখন বললো বাণিজ্যিক ব্যাংকগুলোকে তোমরা এই জমার হারটা বাড়ায় দাও। জমার হার কি করবে? আগে তোমরা 17%, এবার তোমরা সব মিলায় মনে করো 20% দাও। আগে 17% জমা রাখতা, এখন সিআরআর এসএলআর মিলায় 20% রাখো। তো এইটা করলে কি হবে? আগে রাখতে হচ্ছিল 100 টাকার মধ্যে 17 টাকা, এখন রাখা রাখছে 20 টাকা, মানে এখন মাত্র বাকি 80 টাকা খরচ করতে পারছে। আগে 83 টাকা খরচ করতো, এখন 80 টাকা খরচ করতেছে। 3 টাকা ঋণ দেওয়ার ক্ষমতা কমে গেল। বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান সামর্থ্য হ্রাস, বাজারে ঋণের পরিমাণ হ্রাস। আবার উল্টা, বাজারে ঋণের পরিমাণ বাড়াইতে হবে, কি করবে? জমাটা হ্রাস করবে। আগে সব মিলায় 100 টাকার মধ্যে 17 টাকা জমা রাখতো, এখন কেন্দ্রীয় ব্যাংক বলে তোমরা মাত্র দুইটা মিলে 10 টাকা রাখলে হবে, 10% রাখলে হবে। তো বাকি আগে বাণিজ্যিক ব্যাংকগুলো 100 টাকা জনগণের কাছ থেকে আমানত পাইলে এর মধ্যে 83 টাকা বিভিন্ন জায়গাতে ঋণ দিতে পারতো, এখন পারতেছে 90 টাকা। কি হলো? বাণিজ্যিক ব্যাংক থেকে কম পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকের কাছে গেছে, এর ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান সামর্থ্য বৃদ্ধি, বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি।
এইভাবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বাজারের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। বুঝতে পেরেছো? সো এই হচ্ছিল আমাদের তিনটা মেজর প্রসেস: ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি, যার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আমাকে এবার একটু কমেন্টে জানাও ভাইয়া কার কোনটায় সমস্যা, আমি সেইটা তোমাদেরকে বলবো। আর যদি বলো ভাইয়া ক্লিয়ার, তাহলে তো ক্লিয়ার, আমি পরের টপিকে যাব। আমি এতক্ষণ দেখেছি হচ্ছে সাধারণ বা সংখ্যাত্মক যে সবাইয়ের বেতন বাড়ছে, বাট আরো তো আছে যারা ফেল করছে ওদের বেতন বাড়বে, ওই একটা ছোট পদ্ধতি 3-4টাতে দেখাই দিব। বাট বলো এইখানে কার কার সমস্যা আছে, থাকলে বলো, আমি এখনই বলে দিচ্ছি। আর ক্লিয়ার হলে বলো ভাইয়া ক্লিয়ার, আমরা বলে ফেলো এখনই। অল ক্লিয়ার? ওকে, সামিয়া তানহা বলছে ক্লিয়ার, নিলয় কর্মকার ক্লিয়ার। ওকে ডান, কারকে ওকে ক্লিয়ার, ওকে ওকে গেল। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে জমার হার পরিবর্তন নীতি। ঠিক আছে, সরি জমা বলি কি, এই গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। এইখানে কতগুলো ছোট ছোট পদ্ধতি আছে যেখানে এমন পদ্ধতি অ্যাপ্লাই করা যার ফলে সবাই ইম্প্যাক্টেড হয় না, অল্প কেউ ইম্প্যাক্টেড হয়। এটাই আমরা এখন দেখবো। ঠিক আছে, সো 1 নাম্বার, এই যে আমরা দেখো এখানে কিন্তু অনেকগুলো পদ্ধতি নিয়ে বলছিলাম, এই যে আমরা এখন এই পদ্ধতিগুলো নিয়ে দেখবো 1 2 3 4 5 6। সো একটা প্রথমটা হচ্ছে ঋণের বরাদ্দকরণ নীতি। দেখো বরাদ্দ করে দেওয়া, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলে এই দেশে তো অনেক চিংড়ি উৎপাদন হচ্ছে এবং এর ফলে দেশের ইকোনমিক অনেক ভালো হইতেছে, তো আমরা এই সেক্টরকে আরো বাড়াইতে পারি। তোমরা পরবর্তী বার থেকে যারা চিংড়ির ঘের করতেছে ওদেরকে সহজ মূল্যে বা বেশি পরিমাণ ঋণ দিবা। তোমরা আগে তোমাদের 100 টাকা ঋণের মধ্যে ওদেরকে মাত্র 1% দিতা, এইবার তোমরা আগামী 2 বছর তোমরা তোমাদের টোটাল যারা যত পরিমাণ ঋণ দাও তার 3% ওদেরকে দিবা। এর ফলে কি হলো দেখো তো, ওই সেক্টরের ঋণের পরিমাণ বেড়ে গেল না। এটা কিন্তু অন্য কাউকে ইম্প্যাক্ট করবে না। চিংড়ি ক্ষেত্রে বা অন্য একটা স্পেসিফিক, মনে করো পরিবহন ক্ষেত্রে, দেশের পরিবহন অবস্থা ভালো না, ভালো করার জন্য ঋণ প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংক বলো তোমরা যত টাকা ঋণ দাও পরিবহন সেক্টরে বেশি পরিমাণে ঋণ দাও যেন এটা ডেভেলপ হয়। তো এইভাবে যদি কোনো স্পেসিফিক সেক্টরকে স্পেসিফাই করে দেয় সেটাকে বলা হয় ঋণের বরাদ্দকরণ নীতি। পরে ভোগ্য পণ্যের ঋণ নিয়ন্ত্রণ, ভোগ্য পণ্যের বিপরীতে প্রদেয় ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করার মাধ্যমে এটি করা হয়। আর একটা আছে কি বলে জামানতের। আচ্ছা, সো ভোগ্য পণ্যের বিপরীতে প্রদেয় ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। মনে করো সরকার দেখলো মানুষজন প্রচুর গাড়ি কিনতেছে, প্রচুর জ্যাম রাস্তায়, না এটা ভালো হইতেছে না, মানুষ কিভাবে কিনতে পারতেছে এত গাড়ি? ভাই ব্যাংকগুলা খুব ইজি ব্যাপারে লোন দেয়। কি ভাই, তোমার গাড়ির দাম 100 টাকা, তোমার নিজের মাত্র 20 টাকা হইলে হবে, বাকি 80 টাকা আমি তোমাকে ঋণ দিব। এতে মানুষজন 20 টাকা জমায় ঠমায় দিয়ে দেয়, বাকি 80 টাকা আস্তে আস্তে তারা প্রতি মাসে 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 ফেরত দিয়ে দেয়, গাড়ি কিনে ফেলতেছে। এটা তো ভাই ঠিক না, কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করবে। তখন ওরা বলে এই তোমরা এক কাজ করো, তোমরা এর গাড়ি লোনের ক্ষেত্রে 100 টাকার মধ্যে সর্বোচ্চ তোমরা দিবা হচ্ছিল 60 টাকা, বাকি 40 টাকা ওদেরকে দিতে বলবা। তখন মানুষজন দেখবে ভাই আগে তো 20 টাকা দিয়ে গাড়ি কিনতে পারতাম, বাকিটা আস্তে আস্তে দিতে হবে, এখন 40 টাকা দেওয়া লাগবে একবারে, পসিবল না ভাই, গাড়ি কিনবো না। এইভাবে কিন্তু ঋণ নিয়ন্ত্রণ করা যায়। তারপর জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন, 100 টাকা সিকিউরিটি পেপারে কখনো 80 টাকা কখনো 90 টাকা ঋণ প্রদানের সুপারিশ। সো আমরা যে ঋণ নিব, কিভাবে ঋণ নিই? আমাদের একটা আমাদের সম্পদ অ্যাসেট জমা রাখি, বাণিজ্য ব্যাংক আমরা অ্যাসেট দেই, ওই অ্যাসেটের এগেইনস্টে আমাদের টাকা দেয়। এখন আগে কি হইতো, মনে করো 100 টাকা অ্যাসেটের এগেইনস্টে, 100 টাকার এগেইনস্টে কেন্দ্রীয় ব্যাংক আমাদেরকে মনে করো 90 টাকায় দিয়ে দিচ্ছে। কিন্তু এখন সরি বাণিজ্যিক ব্যাংক 100 টাকার একটা আমি জমি দিলাম, 90 টাকা আমাকে দিয়ে দিল, সেখান থেকে যাও 100 টাকা জমি পক্ষে তোমাকে 90 টাকা ঋণ দিলাম। কিন্তু বাচ্চার ঋণের পরিমাণ বেড়ে গেছে, কেন্দ্রীয় ব্যাংক কি বলে তুমি এত দিতে পারবা না, 100 টাকার অ্যাসেটের এগেনস্টে তুমি সর্বোচ্চ ওদেরকে 70 টাকা ঋণ দিবা। তখন মানুষ কি দেখবে যে ভাই আগে একটা সম্পত্তি বন্ধকে এত পরিমাণ টাকা পাইতাম, এখন পাইতেছি না, না এখন ঋণই নিব না।
ঋণের পরিমাণ কমে যাবে। প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা, ব্যাংকিং কোনো আইন অমান্য করলে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তো অনেক সময় অনেক বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কথা শোনে না। মনে করা বলছিল চিংড়ি খাতে অ্যাটলিস্ট 3% সুদ দিতে, একটা ব্যাংক দিল না। ওই সাইডে কেন্দ্রীয় ব্যাংক বলে তুমি করো না, কেন যাও, তুমি আগামী 2 সপ্তাহ কোন রকম ঋণ দিতে পারবো না, তুমি আটকায় রাখো, তুমি আবার লাভ বন্ধ করে দাও। এরকম বিভিন্ন ভাবে ও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক প্রত্যক্ষমূলক মানে কি বলে প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে কিন্তু বিভিন্ন মানুষের কি বলে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। নৈতিক প্ররোচনা, বিভিন্ন উপদেশ ও পরামর্শ দিয়ে থাকে। এখন এই ক্ষেত্রে কি হয়, কেন্দ্রীয় ব্যাংক বাকি সকল বাণিজ্যিক ব্যাংকের অভিভাবকের মতো, ওদেরকে ডাকে তোমরা সবাই আসো, জি স্যার কি হয়েছে বলেন, দেখো তোমরা তো ব্যাংক ব্যবসা করছো ভালো কথা, দেশে তো এইবার বন্যা হয়েছে, বন্যা হয়ে অনেক মানুষের গ্রাম অঞ্চলে বাড়িঘর ডুবে গেছে, ভাই খুব একটা ভালো অবস্থা না। তোমরা তো মানুষকে বাসা বানানোর জন্য লোন দাও তাই না, দেখো না একটু এবার একটু ওদেরকে কম সুদে ঋণ দেওয়া যায় কিনা। তোমরা তো আগে মনে করো 100 টাকা দিয়ে ওদের কাছ থেকে তোমরা 3% সুদ নিতা, এবার দেখো তো 1% সুদে দেওয়া যায় কিনা, ভাই খুব বাজে অবস্থা, পারতেছে না। এখন নির্দেশ কিন্তু দেয় নাই, বললো। এখন তুমি তোমাদের বাবা, মনে করো তোমাদের বাবা বা মা অভিভাবক, তোমার 3-4 ভাই বোন আছো, বসে আছো, মা এসে বললো দেখ তো তোরা তো এখন চাকরি বাকরি করিস, ভালো টাকা পয়সা, তোর অমুক আত্মীয়র একটু অবস্থা ভালো না, দেখ তো একটু হেল্প করতে পারছি না, তোদের চিকিৎসা লাগবে, খুব রোগ হয়েছে। তোমরা মা বলছে বাবা বলছে হয়তো বা এই স্বার্থ হইলেও কিছু টাকা দিবা। একটা ওরকমই কেন্দ্রীয় ব্যাংক নৈতিক প্ররোচনার মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে, লাস্টে প্রচারণামূলক। অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ম্যাগাজিন, লিফলেট, বিভিন্ন কাগজপত্র বের করে যে দেশের এইটা একটা উদীয়মান সেক্টর, এখানে মানুষ টাকা বিনিয়োগ করলে লাভ হবে। পরে ওই জায়গাটা দেশের ইকোনমিক অবস্থা ভালো না, এখন পাটের অবস্থা ভালো না, এই জিনিসটা থেকে আস্তে আস্তে বাংলাদেশ বের হয়ে আসবে, এখন লিখলো। সো বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের ওইসব প্রচারণা দেখে কিন্তু আস্তে আস্তে যেসব জায়গাতে বলে ওখানে করে, যেখানে মানা করে সেখানে আস্তে থেকে বের হয়ে আসে। এইভাবে কেন্দ্রীয় ব্যাংক স্পেসিফিক সেক্টরে, ওই যে যারা ফেল করবে ওদেরকে দিতে হবে, ওরকম ওই স্পেসিফিক সেক্টর ঋণের পরিমাণ বাড়াইতেও পারে, ঋণের পরিমাণ কমাইতেও পারে। সো দিস ইজ হাউ কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এই যে টপিকটা পড়াইলাম, কোনো কি কনফিউশন আছে নাকি বলো তো ভাইয়া, না থাকলে কমেন্টে বলো ভাইয়া কোনো কনফিউশন নাই, একটু বলো ক্লিয়ার কিনা। ক্লিয়ার আমরা? ওকে, অল ক্লিয়ার গেল। চলো আমরা এবার কিছু এমসিকিউ করি, আসো। ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি, সংখ্যাত্মক পদ্ধতি কয়টি বলো? আমরা 2টা পদ্ধতি পড়েছি ঋণ নিয়ন্ত্রণের, সংখ্যাত্মক, সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, বলো কি হবে উত্তর বলো। ফাইজা বলছে ভাইয়া শর্টলি আবার বুঝে দিতে পারবেন ভাইয়া, তুমি কোনটা বোঝো নাই সেইটা বলো, পুরাটা তো বুঝাবো না আমি, কারণ নিশ্চয়ই তুমি মনোযোগ দাওনি বা অন্য কোথাও ছিল, আমাকে একটু বলো ভাইয়া তুমি কোনটা বোঝো না, আমি সেটা তোমাকে বুঝাই দিব, ঠিক আছে? ঋণ নিয়ন্ত্রণ সাধারণ বা সংখ্যাত্মক কিন্তু ভাইয়া 3টা: ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, ব্যাংক জমার পরিবর্তন হার নীতি। সো উত্তর হবে বি। পরের প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংকের কাজ কোনটা বলতো? কেন্দ্রীয় ব্যাংক এইখানে কোন কাজটি করে থাকে বলতো? কেন্দ্রীয় ব্যাংক কোন কাজটি করে? কমেন্টে বলো 12 উত্তর কি হবে। এক্স্যাক্টলি 12 উত্তর ছিল বি, ঋণ নিয়ন্ত্রণ। আমানত সংগ্রহ না করে না, মুনাফা অর্জন করে না, ঋণ প্রদান করে না, করে হচ্ছিল ঋণ নিয়ন্ত্রণ সে। আচ্ছা ফাইজা বলছে ভাইয়া
জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন। ওকে, চলো একটু ব্যাক করে আসি। ও একটা বুঝতে এসেছে জামানত ঋণের প্রান্তিক হার। দেখো, জামানত ঋণের প্রান্তিক হার জিনিসটা কি? আমরা যখন কোথাও ঋণ নিতে যাই বাজারে, তখন আমরা, আচ্ছা আমি বুঝাতে থাকি, বাকিরা তোমরা এই প্রশ্নের উত্তর দাও। তোমরা এইটার উত্তর দিতে থাকো। জামানতি ঋণের প্রান্তিক হার নিতে আমি হচ্ছিল ওকে বুঝাই আসি। সেটা হচ্ছে ভাইয়া দেখো, আমি ব্যাংকে একটা অ্যাসেট জমা রাখি, মনে করো 1,000 টাকার অ্যাসেট। সো ব্যাংক আমাকে কি 1,000 টাকায় দিবে? দিবে না। কিন্তু আমি কি রাখলাম? জমি রাখলাম, 1,000 টাকার জমি। ব্যাংক আমাকে, আচ্ছা 1,000 টাকার জমির বিপক্ষে আমাকে 950 টাকা ঋণ দিল। সো আমি একটা অ্যাসেট জমা রাখলে তার অ্যারাউন্ড 95% টাকা ব্যাংক আমাকে দিয়ে দেয়। সো আমি যেই টাকায় রাখি, ব্যাংক আমাকে 95% যেই টাকা সেটা দিয়ে দেয়। বাট কেন্দ্রীয় ব্যাংক বললো এই মানুষ তো ঋণ নিচ্ছে অনেক বেশি। মানুষ হচ্ছিল কি, মনে করো আহ বাড়ি কেনার জন্য জমি বন্ধক রেখে বাড়ি কেনার জন্য লোন নিচ্ছে। তো এইটা কেন্দ্রীয় ব্যাংক বন্ধ করবে। এখন সে বললো, তো মানুষকে বললো এই যদি তোমরা বাড়ি কেনার জন্য জমি বন্ধক রাখো, ঠিক আছে রাখো, তবে 1,000 টাকার এগেনস্টে মাত্র তোমরা 600 টাকা দিবা, এর বেশি দিবা না। সো মানুষের কি দেখতো, ভাই আমি আমার আগে 1,000 টাকার জমি বন্ধক রেখে 950 টাকা পাইতাম, কিন্তু বর্তমানে আমি 1,000 টাকার জমি বন্ধক রেখে মাত্র 600 টাকা ঋণ পাচ্ছি, ভাই আমি ঋণ নিব না। এইভাবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আশা করি আপু তুমি বুঝতে পেরেছো। 13-র উত্তর কি? 13-র উত্তর ডি। কি বলছে, খোলা বাজারে কেন্দ্রীয় ব্যাংকের বিল সিকিউরিটি নিয়ন্ত্রণ বিক্রি করলে কি হবে? বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান খোলা বাজারে বিক্রি করলে কি হবে? বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা কমবে। এক্স্যাক্টলি, কারণ কি ভাই, মানুষ বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা নিয়ে সিকিউরিটি কিনবে। ডি, সাবাস নিলয়। তারপরে এস যে আছো, ইয়াস। মুদ্রা বাজারে ঋণ নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক? আমরা সবাই জানি মুদ্রা বাজারে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। পরের প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতি কোনটি? 4টা অপশনের মধ্যে সংখ্যাত্মক পদ্ধতি কোনটি বলতো? ওকে ফাইজা বুঝতে পেরেছো। ওকে, 15-র উত্তর কি হবে বলো? পনেরোর উত্তর সাধারণ বা সংখ্যাত্মক বলো? পনেরোর এ, এক্স্যাক্টলি। খোলা বাজার নীতি এইগুলা নির্বাচন বা গুণগতমূলক পদ্ধতি। 16, সরকারি নোটে কার স্বাক্ষর থাকে বলো? ব্যাংক নোট, এইটা আমরা পড়বো। ব্যাংক নোট হচ্ছে, ব্যাংক নোট হচ্ছে 10, 20, 50, 100, 500, 1,000, কয়টা, 1 2 3 4 5 6, ও 200 টাকা আছে, তাই তো বলি, একটা কোনটা মিস করলাম। 200, 500, 1,000 এইগুলা ব্যাংক নোট। আর গভর্নমেন্ট নোট হচ্ছিল 1, 2 এবং 5 টাকার নোট। এইখানে সাইন থাকে গভর্নরের এবং এন গুলো থাকে হচ্ছিল অর্থ সচিবের। তোমরা দেখবা 5 টাকা নোটে দেখবা ওইখানে কিন্তু গভর্নরের সইন না, সেখানে থাকে অর্থ সচিবের সাইন। সো 16 নাম্বার, সরকারি নোটে স্বাক্ষর থাকবে হচ্ছিল অর্থ সচিবের, কারণ সরকারি নোট ছিল 1 টাকা 2 টাকা 5 টাকা নোট সরকারি নোট, আর বাকি সবগুলো ব্যাংক নোট। ব্যাংক নোটে থাকে হচ্ছিল গভর্নরের। লাস্ট প্রশ্ন আজকের, ভোগ্যপণ্য ক্রয় খাতে ঋণের পরিমাণ কাঙ্ক্ষিত মাত্রা বজায় রাখার জন্য যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কি বলে? ভোগ্য পণ্য ক্রয় খাতে ঋণের পরিমাণ কাঙ্ক্ষিত মাত্রায় বজায় রাখার জন্য যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কি বলে বলো? কি হবে উত্তর বলো?
17 ভোক্তা ঋণ নীতি, এক্স্যাক্টলি, ইয়েস। সো এরই মাধ্যমে আজকে, আরো যেটা বলে দিচ্ছি ভাই, আবার একটু শর্টলি বলি, আমাদের কিন্তু অনলাইন ব্যাচের কোর্সটা আছে, লাস্টলি বলতেছি আবারও আছে, ক্লাস শেষ হওয়ার আগে তোমরা চাইলে আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো। অলরেডি মাত্র 2টা চ্যাপ্টার চলে গিয়েছে, আমরা 3rd চ্যাপ্টারের মাত্র শুরুতে আছি, আমাদের মোট 22টা চ্যাপ্টার কভার হবে। সো হাইয়েস্ট ডিসকাউন্টে ভর্তি হতে কল করো 16910 এই নাম্বারে, অথবা তোমরা আমাদের পেজে গিয়ে বা আমাদের ওয়েবসাইটে গিয়ে বা আমাদের অ্যাপে গিয়ে কিন্তু এই কোর্সে গিয়ে রাইয়ান এইচএসসি 27 দিলে তোমরা কোর্সটি কিনতে পারবে। এবং এখন এই প্রোমো কোড ইউজ করলে 3000 টাকার কোর্স মাত্র 2000 টাকায় পাবে। এবং যদি তোমরা একসাথে অ্যাকাউন্টিং ফাইন্যান্স কিনতে চাও, ইন দ্যাট কেস ইউজ জাবেদা 27, তাহলে 6000 টাকার কোর্স মাত্র 3500 টাকায় কিনতে পারবে। এখনই কিনে ফেলো, ক্লাস মাত্রই শুরু হয়েছে, সো দ্যাট তোমার সবকিছু কভার হয়ে যায়। সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আশা করি তোমরা তোমাদের এই অধ্যায় থেকে যদি এই প্রশ্ন হয়, তোমাদের এখন কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়েছে, বাসায় গিয়ে পড়তে হবে, পড়লে একদম সলিড হয়ে যাবে, এখান থেকে উত্তর করতে পারবে। সো দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর যদি তোমরা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে থাকো, তাহলে তো প্রতি উইকে 2 দিন আমার সাথে দেখা হচ্ছে, আর প্রতিনিয়ত আমাদের গ্রুপে কথা হয়। সো সাথে থাকার জন্য ধন্যবাদ, সবার সাথে দেখা হবে পরবর্তী